হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের এই সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমির আজকে আমরা 3 নম্বর ভিডিও করব, যেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর ইন ইন্ডিয়া। অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখলাম, যে এই তিনটে সেক্টরের মধ্যে আমরা কি দেখলাম, যে যত ডেভেলপড হচ্ছে আস্তে আস্তে লোকেরা কিন্তু কি করছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টার্সিয়ারিতে শিফট করছে, যেটা একটা ওভার দ্য 100 ইয়ারে আমরা দেখলাম যেটা একটা ডেভেলপ যে কান্ট্রি তাদের সেই সমস্ত কান্ট্রি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। ঠিক আছে, কারণ যখন তারা সেকেন্ডারি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলোতে যত ইমপ্রুভ করছে, তখন কি করছে, যখন তারা কিন্তু আস্তে আস্তে টার্সিয়ারি অর্থাৎ সার্ভিস সেক্টরের দিকে তারা কিন্তু ম্যাক্সিমাম মানে তারা মুভ করছে, এটা বলা যায়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই তিনটে সেক্টরের মধ্যে দেখব যে কোথায় লোক বেশি এনগেজ, কার জিডিপি থেকে কার কন্ট্রিবিউশন তিনটে সেক্টরের মধ্যে বেশি, এবং এদের যে আমাদের সিনারিও সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিক পার্সপেক্টিভে আমরা কিন্তু এটা এই তিনটে সেক্টরকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের এখানে এই ভিডিওতে দেখবে যে তিনটের মতো পিকচার দেওয়া আছে। ঠিক আছে, এবার ডেট অর্থাৎ ডেটাটা কিন্তু তোমাদের বুক টু বুক হয়তো ভ্যারি করবে, কিন্তু কনসেপ্টটা কিন্তু প্রত্যেকটা বইয়ের একই। দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে, এখানে একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, কি চার্টে কি আছে, এর যে কি সম্পর্কে, যে জিডিপি বাই দ্য প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড দ্য টার্সিয়ারি সেক্টর, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টরের জিডিপি দেওয়া আছে। এদিকে কি রয়েছে, যে কোর্স অর্থাৎ 6 লাখ কোর থেকে, জিরো থেকে একদম এদিকে রুপিস ইন ক্রোজ এবং বাড়ছে, এবং এদিকে রয়েছে এটা হচ্ছে 1973 টু 74, এবং তার 40 বছর পরে এই দুটো ডেটা কিন্তু দেওয়া আছে। দেখো এই ডেটা দেখে তোমরা কি বুঝতে পারছো, যে 1973 তে মেন লোকের মানে ইন্ডিয়ান মানে তাদের মেন যে জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল কার, এই যে এটা হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর, অর্থাৎ প্রাইমারি সেক্টরের মেন কন্ট্রিবিউশন ছিল জিডিপিতে। ঠিক আছে, সবথেকে থেকে কম রয়েছে তোমার সেকেন্ডারি সেক্টরে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরে সবথেকে থেকে কম, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং লাস্ট যেতে তারপরে মানে 3 নম্বরে টার্সিয়ারি হয়েছে, সেকেন্ড কন্ট্রিবিউশন ছিল জিডিপিতে। এটা থেকে বুঝতে পারছো সবথেকে থেকে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর, তারপরে সবথেকে থেকে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে টার্সিয়ারি সেক্টর, অর্থাৎ তারপরে ছিল সবথেকে থেকে কম কন্ট্রিবিউশন ছিল সেকেন্ডারি সেক্টরে। দেখো তারপর 2013-14 এর ডেটাতে দেখো কি বুঝতে পারছো, যে এখানে যে তোমার টার্সিয়ারি সেক্টরটি ছিল, টার্সিয়ারি সেক্টরটা গ্রোথ কিন্তু সবথেকে থেকে বেশি হয়েছে, তাই না? এখান থেকে স্টার্ট হয়েছে, এটার টোটালটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের, এটা টার্সিয়ারি সেক্টরের কিন্তু গ্রোথ। সেকেন্ডারি সেক্টরের গ্রোথ হচ্ছে এখান থেকে, এটা সেকেন্ডারি সেক্টরের গ্রোথ, আর সব এখানে হচ্ছে প্রাইমারি সেক্টরের গ্রোথটা 2014। তার মানে কি, এর যে মানে ডাইমেনশন এটা চেঞ্জ হয়েছে, তাই না? অর্থাৎ টার্সিয়ারি সেক্টরের দিকে লোক কিন্তু বেশি এনগেজ নয় এখানে, মানে জিডিপিতে, অর্থাৎ সার্ভিস সেক্টর অর্থাৎ টার্সিয়ারি সেক্টরে কিন্তু এর কন্ট্রিবিউশন কিন্তু সবথেকে থেকে বেশি, 1 নম্বরে রয়েছে, তাই না? তারপরে কি রয়েছে, 2 নম্বর আছে তোমার সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এবং লাস্টে রয়েছে কিন্তু তোমার অর্থাৎ প্রাইমারি সেক্টর, অর্থাৎ এগ্রিকালচার থেকে মাইনিং, ফরেস্ট গ্যাদারিং যে সমস্ত রয়েছে, এখানে সবথেকে থেকে এটা 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু 1973-4 এটা কিন্তু 1 নম্বরের কন্ট্রিবিউশন ছিল প্রাইমারি সেক্টরে। তারপরে কি হয়েছে, বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল ইনভেনশন হয়েছে, তারপর তোমার কি বলবো, তোমার এগ্রিকালচারাল ফিল্ডে বিভিন্ন রকমের ইনোভেশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডেও তাই বিভিন্ন রকম মেকানাইজেশন হয়েছে, এবং যত ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে ডেভেলপ করবে আমরা কি দেখলাম, তার সাথে সাথে কিন্তু আমাদের টার্সিয়ারি ফিল্ডটাও কিন্তু সার্ভিস সেক্টরটাও কিন্তু ডেভেলপ করছে। সেজন্য কিন্তু লোকের মানে সবথেকে থেকে জিডিপিতে আমাদের টার্সিয়ারি সেক্টরের কিন্তু কন্ট্রিবিউশনটা কিন্তু বেশি। ঠিক আছে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, তাহলে তোমাদের মনে প্রশ্ন হবে যে কি, যে টার্সিয়ারি সেক্টরে যখন আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন সবথেকে থেকে বেশি, তাহলে নিশ্চয়ই এই সেক্টরই সবথেকে থেকে বেশি লোক কাজ করবে টার্সিয়ারি সেক্টরে, কিন্তু আদৌ তা নয়, তা নয়। সবথেকে থেকে বেশি লোক কিন্তু কাজ করে আমাদের
প্রাইমারি সেক্টরে, ঠিক আছে, কিন্তু মানে মোর পিপল এনগেজ হচ্ছে প্রাইমারি সেক্টরে, কিন্তু এখানে কিন্তু তাদের কন্ট্রিবিউশন হচ্ছে লেস, ঠিক আছে, এখানে কিন্তু সবথেকে কম লোক কিন্তু এই টারসিয়ারি সেক্টরে কাজ করছে, কিন্তু এদের জিডিপিতে প্রোডাকশন হচ্ছে সবথেকে বেশি। এবং কেন সেটা আমরা পরে দেখবো, এই ভিডিওতেই দেখবো, মানে পরে সেটা আমরা আলোচনা করব, এখন বলে রাখলাম। এবার ব্যাপার হচ্ছে তাহলে কেন লোকে টারসিয়ারি যে সেক্টর আছে, এই টারসিয়ারি সেক্টরে আমাদের জিডিপিতে যে প্রোডাকশনটা সবথেকে বেশি আমরা গ্রাফ ওয়াইজ দেখছি, তা এর মূল কারণটা কি সেটা আমরা দেখছি। দেখো এবার আমরা দেখব যে রাইজিং ইম্পর্টেন্স অফ দ্য টারসিয়ারি সেক্টর ইন প্রোডাকশন, ঠিক আছে, অর্থাৎ যে আমরা দেখলাম যে টারসিয়ারি সেক্টরের কি হচ্ছে জিডিপিতে তার প্রোডাকশন সবথেকে কন্ট্রিবিউশন কিন্তু টারসিয়ারি সেক্টরেই বেশি, তাই তো। এবার তার কারণটা কেন, তার কারণটা কি দেখো, কারণ দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ বেসিক সার্ভিস, অর্থাৎ এই টারসিয়ারি সেক্টর মানে কি, এটা তো সার্ভিস সেক্টর, তাহলে এখানে কারণ কি, এই বেসিক যে সার্ভিস এই সেক্টরতে কিন্তু এই সেক্টরই কিন্তু প্রোভাইড করে, কি কি, যেমন হসপিটাল, পোস্ট অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, ব্যাংক, পুলিশ স্টেশন, ঠিক আছে, কোর্ট থেকে আরম্ভ করে হেলথ কেয়ার, স্যানিটেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কিন্তু এই বেসিক সার্ভিসের মধ্যে পড়ে। এবং এর সাথে যে সমস্ত রিলেটেড পার্সোনালিটিস আছে, টিচার্স, ডক্টর, নার্স থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ট্রেনার, ঠিক আছে, তো সব কিন্তু এই যে বেসিক এর সাথে ইনক্লুডেড, বেসিক যে ফ্যাসিলিটি আমাদের দরকার তার সাথে কিন্তু ইনক্লুডেড। সেই জন্য কি যে এই যে টারসিয়ারি সেক্টর এর ইম্পর্টেন্সটা বাড়ছে, বোঝা গেল। দ্বিতীয় হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং যে তার সাথে সাথে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হচ্ছে, তাই তো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কি, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বিভিন্ন রকম মেকানাইজ যে ইনোভেশন হচ্ছে, তার ফলে তাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়ছে। এগ্রিকালচারের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, যে ইনিশিয়াল যে এগ্রিকালচার স্টেট ছিল সেখানে কি ছিল, যে সেখানে প্রোডাকশন ঠিকঠাক হতো না, কি ডিউ টু ল্যাক অফ যে মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে পারি বা ডেভেলপমেন্ট বলতে পারি, ঠিক আছে, সেজন্য ইরিগেশনের প্রবলেম ছিল, ঠিক আছে, মেকানাইজ ফার্মিং হতো না, কিন্তু এখন ইরিগেশনের প্রবলেমটাও সলভ হয়েছে অনেকটা, তার সাথে সাথে মেকানাইজ ফার্মিং হচ্ছে, ফলে এগ্রিকালচার দিক থেকে গ্রো করছি, আবার ইন্ডাস্ট্রিয়াল দিক থেকেও কিন্তু আমরা কিন্তু গ্রো করছি। তার ফলে কি হচ্ছে, এই দুটো গ্রোথের ফলে কি হচ্ছে, লিডস টু দ্য ডেভেলপমেন্ট, কি করছে, ডেভেলপমেন্ট অফ সার্ভিস সাচ অ্যাজ ট্রান্সপোর্ট, ট্রেড, স্টোরেজ এবং and the like as the we have the always seen, অর্থাৎ যত এই সমস্ত এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার প্রোডাক্ট যদি বাড়ে, ঠিক আছে, তো সুতরাং সেই প্রোডাক্টটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা কি করি, সেটাকে আমরা কি কোল্ড স্টোরে রাখি, স্টোরেজ সিস্টেমে রাখি, যাতে পরবর্তীকালে সেটা আমরা যার শর্টেজ যখন হবে সেই প্রোডাকশনের, সেই শর্টেজটাকে কিন্তু আমরা তখন কোল্ড স্টোরেজে রাখলে সেটা নষ্ট হবে না, সেটাকে আমরা পরে ইউজ করতে পারছি, তাই না। তাহলে সুতরাং এই যে এবং ইন্ডাস্ট্রি বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ট্রেড বাড়ছে, ট্রান্সপোর্ট ফেসিলিটি এই সমস্ত আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, এক্সপ্যান্ড হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারপরে দেখো ইনকাম লেভেল, দেখো এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট, তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার মানে কি লোকের হাতে পয়সা আসছে। আগে কি ছিল, আগে তো শুধু এগ্রিকালচারের উপর ডিপেন্ড ছিল, ঠিক আছে, এবং এগ্রিকালচার থেকে সেরকম যেহেতু ইনকাম হচ্ছিল না, কিন্তু পরে কি দেখলাম, এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হলো, তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হলো, এবং তারপরে কি হলো, তাদের লোকের ইনকামের লেভেলটা বাড়লো। এবার ধরো তোমার এখন যে সিচুয়েশন, তারপরে যদি লোকের কারো হয়তো ইনকাম বাড়লো, তখন কি হয়, তার যে আনুষঙ্গিক তার নিডস কিন্তু আরো বেড়ে যায়, তখন মনে হয় সে বাইরে একটা মানে ট্যুরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা করবে, কোনো বাইরে কোনো ডিনারের জন্য মানে যেতে ইচ্ছা করবে, যেতে মানে লোকে যায় সাধারণত, ঠিক আছে। সেই জন্য যখন ইনকাম লেভেল যখন বাড়বে, তখন সার্টেন সেকশন অফ পিপল, কিছু লোকের মধ্যে কি হয়, এই জন্য কি স্টার্ট ডিমান্ডিং মেনি মোর সার্ভিস, ঠিক আছে, আরো কিছু সার্ভিস তারা ডিমান্ড করে, কি কি, ইটিং আউটসাইড বা আউট, ট্যুরিজম, ঠিক আছে, শপিং করতে, শপিং মল তাহলে খুলতে হবে, ঠিক আছে, তা প্রাইভেট যে হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালও রয়েছে, তার সাথে যেহেতু প্রাইভেট হসপিটালে কি হয়েছে, ফেসিলিটিস বেশি, ঠিক আছে, কারণ সেটা প্রাইভেট হসপিটালে কারা যায়, সাথে যাদের
পয়সা থাকে তারাই যায়, যাদের পয়সা কম তারা কোথায় দেখা যায়, তাদের হেলথ কেয়ার জন্য তারা ডিপেন্ড অন দা গভর্নমেন্ট হসপিটাল। ঠিক আছে, তার সাথে সাথে কি হবে, প্রাইভেট স্কুলে, ঠিক আছে, গভর্নমেন্টের স্কুল রয়েছে কিন্তু প্রাইভেটের স্কুল রয়েছে, ম্যাক্সিমাম যাদের ইনকাম যাদের বেশি, যাদের তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট স্কুলেই কিন্তু বেশিরভাগ লোকেই ছেলেতেই কিন্তু পড়াশোনা করে। ঠিক আছে, সুতরাং এবং প্রফেশনাল যে ট্রেনিং, অর্থাৎ এই যে জিনিসগুলো দেখছো, ট্যুরিজম, শপিং, প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল, ইটিং আউটসাইড, এইগুলো কিন্তু আমাদের কিন্তু বেসিক সার্ভিস কিন্তু নয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু না হলেও কিন্তু একজনের লাইফকে লিড করা যায়, কিন্তু এইগুলো কখন বাড়ছে, যখন মানুষের হাতে পয়সা বাড়ছে, তখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই সমস্ত যে জিনিস যেহেতু চাহিদা বাড়ছে, তাহলে তার জন্য এই জিনিসগুলো প্রোভাইড যে করবে, সেই কি করবে, সে সার্ভিস দেবে, তার মানে সে টার্সিয়ারি সেক্টর গ্রো করছে। ঠিক আছে, ইনকাম গ্রো করার সাথে সাথে তারপরে হচ্ছে দেখো, ওভার দ্য past decade certain new service such as those based on information and communication technology have become most important and essential। দেখো, বিগত কিছু দশক ধরে বা কিছু রিসেন্টলি এমন কিছু কিছু সেক্টর এস্টাবলিশ হয়েছে, সেখানে কি হয়েছে, যেখানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি একটা ভাইটাল একটা রোল প্লে করছে। ঠিক আছে, যেমন বিভিন্ন আইটি সেক্টর থেকে, ঠিক আছে, যেমন আমাদের টাটা আছে, টিসিএস, উইপ্রো, তো তার সাথে সাথে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন রকমের যে সমস্ত কি রয়েছে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, এইগুলো কিন্তু আমাদের যে আগে যে কমিউনিকেশন সিস্টেম ছিল, এইগুলোতে মানে ডেভেলপড হওয়ার ফলে কি হয়েছে, আমাদের কমিউনিকেশন সিস্টেমটা আরো সুবিধা হয়ে গেছে। ঠিক আছে, এবং আমাদের যেহেতু এই সমস্ত জিনিসগুলোতে কনভিনিয়েন্স আমরা পাচ্ছি, সুবিধা যেহেতু পাচ্ছি, বেশি বেশি করে লোক কিন্তু এই সমস্ত সেক্টরে কিন্তু কি হচ্ছে, এনগেজ হচ্ছে। সুতরাং এই সমস্ত কারণগুলোই হচ্ছে এই যে টার্সিয়ারি সেক্টর যে গ্রো করছে তার একটা কারণ। ঠিক আছে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে, দেখলাম যে টার্সিয়ারি সেক্টর গ্রো করলো, তার কারণগুলো আমরা কিন্তু দেখলাম, এবং জিডিপিতে যে টার্সিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু সবথেকে থেকে বেশি। কিন্তু এই যে এখানে যে মানে জিডিপিতে এর কন্ট্রিবিউশনটা বেশি, কিন্তু এটা ইউনিফর্মলি কিন্তু এটা সমস্ত লোকের মধ্যে এই কাজটা কিন্তু ডিভাইড নয়। মানে ওয়ান এন্ড কি আছে, কিছু কিছু লোক আছে এই সেক্টরে, কিছু কিছু সার্ভিস আছে বা মানে কিছু কিছু কাজ আছে যেগুলোর জন্য কি হচ্ছে, যে হাইলি কোয়ালিফাইড তোমার কি লাগছে, পার্সোনালিটিজ লাগছে, যেমন ডক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন রিসার্চার থেকে যদি ধরি। ঠিক আছে, আর কিছু কিছু ম্যাক্সিমাম মানে কম পার্সেন্টটা, আর ম্যাক্সিমাম টার্সিয়ারি সেক্টরে কি রয়েছে, টার্সিয়ারি সেক্টরে ম্যাক্সিমাম লোকেরা ইনক্লুড কারা, তারা হচ্ছে স্মল যে শপকিপার, ছোট ছোট দোকানের যে মালিক। ঠিক আছে, তারপর ট্রান্সপোর্ট পার্সন, যে বিভিন্ন ট্রান্সপোর্টে মানে ড্রাইভার থেকে আরম্ভ করে যে ট্রান্সপোর্ট যে ইয়েতে কাজ করে সেই সমস্ত লোক, বিভিন্ন রিপেয়ার পার্সন, ঠিক আছে, যে প্লাম্বার থেকে আরম্ভ করে, যেমন ধরো তুমি বারবার যে চুল কাটবে, যে প্লাম্বার থেকে আরম্ভ করে বিভিন্ন ছোট ছোট মানে দোকানের লোক থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে এনগেজ। তাহলে আমরা একটা দিকে কি দেখলাম, যে টার্সিয়ারি সেক্টরে কিন্তু জিডিপির প্রোডাকশন বেশি, কিন্তু এখানে যে ম্যাক্সিমাম লোক যেটা রয়েছে এই টার্সিয়ারি সেক্টরে, তারা কিন্তু ম্যাক্সিমাম স্মল শপকিপার থেকে আরম্ভ করে একদম তোমার ট্রান্সপোর্ট পার্সন থেকে আরম্ভ করে রিপেয়ার পার্সনই কিন্তু বেশি। এখানে মানে যে হাইলি কোয়ালিফাইড যে লোকের সংখ্যা কিন্তু এই টার্সিয়ারি সেক্টরে কিন্তু কম। বোঝা গেল? দেখো, এবার আমরা দেখব যে হোয়ার দ্য মোস্ট পিপল এনগেজড। প্রথমে আমরা কি দেখলাম, এর আগের স্লাইডে আমরা দেখলাম কি, যে জিডিপিতে কন্ট্রিবিউশন কার বেশি, জিডিপিতে কন্ট্রিবিউশন সবথেকে থেকে হচ্ছে টার্সিয়ারি সেক্টরের হচ্ছে সবথেকে থেকে জিডিপিতে কন্ট্রিবিউশন বেশি, তাই তো? তাহলে নিশ্চয়ই টার্সিয়ারি সেক্টরের যে লোকরা বেশি এনগেজ থাকবে, কারণ সেখান থেকে জিডিপি বেশি, তাই না? কিন্তু এই ডায়াগ্রামটার মাধ্যমে আমরা কি সিনারিও সেটা আমরা দেখব। দেখো, সেই জন্য এটা বলছে কি, হোয়ার দ্য মোস্ট পিপল এমপ্লয়েড। দেখো, এটা হচ্ছে তোমার যে গ্রিন কালার সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর, রেডটা হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টর, এবং ব্লুটা হচ্ছে তোমার প্রাইমারি সেক্টর। তো 1977 থেকে 1978 এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কি হচ্ছে, যে 100 এর মধ্যে মোটামুটি মোর দেন 71% লোক দে আর এনগেজ ইন প্রাইমারি সেক্টর।
ঠিক আছে। তারপরে কি 17% লোক হচ্ছে এনগেজড ইন কোথায়, সেকেন্ডারি সেক্টর, এবং যে 18% রিমেনিং 18% পিপল আর এনগেজ ইন টার্সিয়ারি সেক্টর অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যে। ঠিক আছে। তারপরে আবার আমরা কি দেখছি, মোটামুটি 40 বছর পরের গ্রাফ আমরা কি দেখতে পাচ্ছি, যে 2017-18 এর ডেটাতে কি দেখো, যে এখানে দেখছি 44% পিপল আর এনগেজড ইন প্রাইমারি সেক্টর। ঠিক আছে। 25% পিপল আর এনগেজ ইন সেকেন্ডারি সেক্টর, এবং টার্সিয়ারি সেক্টরে হচ্ছে 31% লোক। বোঝা গেল? ঠিক আছে। তাহলে দেখো, এই যে এই সেক্টরটা অর্থাৎ প্রাইমারি সেক্টরটা, এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি হাফ যে ওয়ার্কিং পপুলেশন আমাদের ইন্ডিয়ার, তারা দে আর এনগেজড ইন প্রাইমারি সেক্টর। ঠিক আছে। অর্থাৎ সবকে থেকে বেশি লোক কিন্তু এই প্রাইমারি সেক্টরে এনগেজড। কিন্তু এই প্রাইমারি সেক্টর কিন্তু আমাদের কি করছে, সবকে থেকে বেশি যে জিডিপি সেটা কি প্রডিউস করছে, সবকে থেকে বেশি জিডিপি প্রডিউস কে করছে, টার্সিয়ারি সেক্টর। কিন্তু টার্সিয়ারি সেক্টর কিন্তু প্রাইমারি সেক্টরের থেকে লোক সংখ্যা কিন্তু কম। ঠিক আছে। অর্থাৎ ইন দিস সেক্টর, অর্থাৎ এই যে প্রাইমারি সেক্টরে মানে ওয়ার্কিং মোর পিপল, এই সেক্টরে ওয়ার্কিং মোর পিপল, বাট জিডিপিতে প্রোডাকশন, জিডিপিতে এদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু লেস। ঠিক আছে। মোটামুটি 6% থেকে একটু বেশি। ঠিক আছে। তাহলে দেখো, এখানে এনগেজ ওয়ার্কিং পার্টিসিপেশন, এখানে কিন্তু লোকের পার্টিসিপেশন বেশি কিন্তু প্রোডাকশন কম। এটা কেন? ঠিক আছে। এর পিছনে কারণ কি, যে লোক এখানে এনগেজ রয়েছে, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, যে টার্সিয়ারি জিডিপিতে টার্সিয়ারি সেক্টরের কি হচ্ছে, যে তোমার কন্ট্রিবিউশন বেশি, তাহলে টার্সিয়ারি সেক্টরে সব থেকে বেশি লোক এনগেজ থাকা দরকার, কিন্তু তা নয়। এখানে 44% লোক এনগেজ হচ্ছে তোমার প্রাইমারি সেক্টরে, কিন্তু জিডিপিতে এর প্রোডাকশন মানে যে কন্ট্রিবিউশন হচ্ছে খুব কম। তার কারণ কি? এর কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং ছদ্ম বেকারত্ব, যাকে বলে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। সেটা কি দেখব এবার আমরা দেখব, যে কেন তাহলে মোর পিপল এমপ্লয়েড ইন দ্য প্রাইমারি সেক্টর। ঠিক আছে। বাট দে কন্ট্রিবিউটেড লেস প্রোডাকশন। অর্থাৎ প্রাইমারি সেক্টরে দেখলাম আমরা যে মোর পিপল এমপ্লয়েড, কিন্তু তাদের জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে সব থেকে কম। তাহলে তো প্রশ্ন হচ্ছে, তাহলে কেন তাদের জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন কম? তার মেন কারণই হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে। যেটাকে অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়মেন্ট বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজ কেন? ডিসগাইজ কথাটা মানে কি? ডিসগাইজ মানে হচ্ছে লুকানো, তো ছদ্ম বেকারত্ব যাকে বলা হয়, বাংলায় যাকে বলে ছদ্ম বেকারত্ব, অর্থাৎ যেটাকে দেখা যায় না। ঠিক আছে। এবার এই যে আন্ডার এমপ্লয়মেন্ট এবং ডিসগাইজ ছদ্ম বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, এটা কি? এটা হচ্ছে কি বলছে দেখো, এটাকে বোঝার জন্য আগে আমরা দেখে নেবো কি বলছে। দিস কাইন্ড অফ আন্ডার এমপ্লয়মেন্ট ইজ হিডেন ইন দা কি হচ্ছে কন্ট্রাস্ট টু সামওয়ান হু ডাজন্ট হ্যাভ জব, যার কোনো জব নেই, অ্যান্ড ইজ ক্লিয়ারলি ভিজিবল অ্যাজ আনএমপ্লয়েড। ইট ইজ অলসো কল্ড অ্যাজ ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। দেখো, এটাকে সঠিকভাবে বুঝতে গেলে আমরা একটা উদাহরণ নেব। তোমাদের বইয়ে প্রথমেই দেখবে যে কান্তার একটা কি রয়েছে, কান্তা নয়, লক্ষ্মীর একটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে। লক্ষ্মী দেখবে, ওখানে লক্ষ্মী হচ্ছে তোমার 2 হেক্টরের ওন করছে আনইরিগেটেড ল্যান্ড। সেই আনইরিগেটেড ল্যান্ডে লক্ষ্মী কি করছে, ওখানে তোমার মানে জোয়ার আর তোমার মানে অরহর কি করছে, ইরিগেশন করছে উইদাউট, মানে সেটা কার উপর বেস করে, রেনিং ওয়াটার, রেনের উপর মানে নির্ভর করে, কিন্তু প্রপার ইরিগেশন ব্যবস্থা কিন্তু লক্ষ্মীর নেই। ঠিক আছে। এবং লক্ষ্মীর বাড়িতে রয়েছে 5 জন, লক্ষ্মীকে নিয়ে 5 জন ফ্যামিলি মেম্বার। তাহলে সুতরাং 5 জন ফ্যামিলি মেম্বারই কিন্তু লক্ষ্মী কি করছে, ফিল্ডে কিন্তু কাজ করছে, তাই না? অ্যাকচুয়ালি তার ফিল্ডে দরকার কত, হয়তো দেখা গেল 5 জনের পরিবর্তে 3 জন দরকার। ঠিক আছে। তাহলে 2 জন কি করছে, এক্সট্রা কাজ করছে। কেন করছে এক্সট্রা কাজ? এই 2 জন এক্সট্রা কাজ কেন করছে? 2 জন এক্সট্রা কাজ এই জন্য করছে যে
তাদের কোনো আদার কোনো জব করার কোনো অন্য কোনো করার মতো কোনো এমপ্লয়মেন্ট নেই, সেই জন্য তাদেরকে কি হচ্ছে, বাধ্য হয়ে তাদেরকে কি করতে হচ্ছে, তাদের ফিল্ডেই কাজ করতে হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ আমার যদি একটা ল্যান্ড, একটা জমি রয়েছে, এই জমিতে আমার সেটাকে কাল্টিভেট করতে যদি আমার তিনজন লোক লাগে, ঠিক আছে, কিন্তু যেহেতু আমার কোনো অন্য কোনো কাজের কোনো অপরচুনিটি নেই, সেজন্য আমরা কজন মিলে কাজ করছি, এখানে 5 জন মিলে কাজ করছি। ঠিক আছে, 5 জন মিলে এখানে কাজ করছি। কিন্তু এই কাজটা কি হচ্ছে, 2-3 জনেও করা যায়, কিন্তু যেহেতু ল্যাক অফ আদার্স অ্যাক্টিভিটি বা আনএমপ্লয়মেন্ট, সেই জন্য কি করছে, আমরা 5 জনে এখানে কিন্তু এখানে এই ফিল্ডে কিন্তু এনগেজ হয়ে থাকছি। তাহলে কি হচ্ছে, এখানে এদের এনগেজমেন্ট মোর, কিন্তু প্রোডাকশন কিন্তু খুবই কম। কিন্তু এই 5 জন থেকে যেখানে বললাম যে 2 জন হয়তো বেরিয়ে গেল, 2 জন হয়তো আদার্স অন্য কোনো কাজে চলে গেল, ঠিক আছে, বা সেকেন্ডারি সেক্টরে কোনো কাজে গেল, তাহলে কি হবে, 3 জন মিলে কাজটা, লক্ষ্মীর যে কাজটা সেটা কিন্তু তার কাল্টিভেশন, ল্যান্ডটা কাল্টিভেট করা হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে ওই 2 জন যে বাইরে গিয়েছে তারা কিন্তু আরো ইনকাম করলে তাদের কি ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু বাড়ছে, ইকোনমিক গ্রোথ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু এই যে তাহলে এই 3 জন, এই 2 জন এখানে কি রয়েছে, এই 2 জন এখানে 5 জনের মধ্যে 2 জন এখানে হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ছদ্ম বেকারত্ব। এটাকে সাধারণত ছদ্ম মানে লুকিয়ে থাকে, সেটা বোঝা যায় না, কারণ আমরা 5 জনের কাজ, 3 জনের কাজ 5 জনে করছি, তাহলে 2 জন তো অটোমেটিক্যালি তারা তো মানে মানে এক্সট্রা কাজ করছে, মানে এক্সট্রা কাজ নয়, সেই কাজটাই তারা করছে, দে আর ডুইং মোর বাট প্রডিউসিং লেস, তাই তো? তো এই তো গেল গ্রামে। কিন্তু এই যে তোমার আনএমপ্লয়মেন্টের যে এই যে প্রবলেমটা, এটাকে শুধু মেনলি এটা প্রাইমারি সেক্টরে কিন্তু, মানে প্রাইমারি সেক্টরে কিন্তু বেশি দেখা যায়। ঠিক আছে, এই আনএমপ্লয়মেন্টের এই প্রসেসটা প্রাইমারি সেক্টরেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। কিন্তু এই যে আনএমপ্লয়মেন্ট শুধু প্রাইমারিতে দেখা গেলে যে অন্য সেক্টরে দেখা যায় না তা নয়, কিন্তু অন্য সেক্টরেও কিন্তু দেখা যায়। ইন আরবান এরিয়াস হু সার্চ ফর মানে ডেলি ওয়েজেস, যে সমস্ত মানে দৈনন্দিন মানে ডেলি মজুরির জন্য যারা মানে খুঁজে বেড়াচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য, তাদেরকে কিন্তু বাধ্য হয়ে তারা কি করছে, ক্যাজুয়াল লেবার হিসেবে কেউ কাজ করছে, কেউ রিপেয়ার পার্সন হিসেবে কাজ করছে, কেউ পেন্টার হিসেবে কাজ করছে, কেউ হয়তো প্লাম্বার হিসেবে কাজ করছে। এই ধরনের অড জব কিন্তু তারা করছে, কিন্তু কি জন্য করছে, কারণ তাদের কোনো প্রপার ফিক্সড কোনো এমপ্লয়মেন্টের ব্যবস্থা নেই, সেই জন্যই তারা করছে। ঠিক আছে, শহরে এই জিনিসগুলো করতে হচ্ছে, মানে শহর মানে সেকেন্ডারি সেক্টরেও কিন্তু, টার্সিয়ারি সেক্টরে, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট রয়েছে। কিন্তু মেনলি এটা ম্যাক্সিমাম, এটা লক্ষ্মীর মতো প্রায় লাখ লাখ ভারতের কৃষকদের কিন্তু এই একই অবস্থা। এটি মেনলি প্রাইমারি সেক্টরেই কিন্তু এই আনএমপ্লয়মেন্ট, যে মানে ডিসগাইজ আনএমপ্লয়মেন্টটা কিন্তু দেখা যায়। তাহলে সুতরাং ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বোঝা গেল কেন এটা, মানে এখানে এই জন্যই কিন্তু এই ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট যেখানেই থাকবে সেখানে লোকেরা মোর পিপল এনগেজ হবে, কিন্তু প্রোডাকশন কিন্তু তাদের থেকে লেস প্রোডাকশন হবে। ঠিক আছে, প্রডিউস হবে লেস, সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, নাও উই উইল ডিসকাস যে হাউ ক্যান ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো এই সেক্টরে। এবার দেখো তারপরে কি বলেছে, তার জন্য কি করতে হবে, গভর্নমেন্ট ক্যান প্রোভাইড চিপ লোন। ঠিক আছে, টু দ্য স্মল ফার্মার্স। আমরা যদি কি করি, যে লক্ষ্মীর কথা যদি আমরা ধরে নিই, লক্ষ্মীর কথা যদি আমরা ধরি, তাহলে লক্ষ্মী কি ছিল, যে লক্ষ্মী একটা আনইরিগেটেড ল্যান্ড এসে 2 হেক্টরের মালিক ছিল। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে, সেখানে ল্যাক অফ ওয়াটারের জন্য, ঠিকঠাক তার ইরিগেশন ফেসিলিটি না থাকার জন্য সে কিন্তু তার প্রোডাকশন ঠিকঠাক হচ্ছিল না। ঠিক আছে, তার ইনকাম ঠিকঠাক হচ্ছিল না। তাহলে যদি আমি লক্ষ্মীকে যদি আমি চিপ লোন দিই, তাহলে সে কি করতে পারে, নিজস্ব মানে পাম্প সেট নিতে পারে, নিজস্ব পাম্প সেট নিতে পারবে, ফার্টিলাইজার নিতে পারবে, পেস্টিসাইড নিতে পারবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যখন আসবে, পেস্টিসাইড নিল, পাম্প সেট নিল, তার সাথে সাথে কি নিল, যে মেকানাইজ ফার্মিং এর জন্য কি করতে, হয়তো ট্রাক্টর নিল।
ট্রাক্টর, হারভেস্টার এগুলো নিল। এই জিনিসগুলো কি করবে, এই জিনিসগুলো যদি লক্ষ্মী পেয়ে থাকে তাহলে কি হবে, যে তার যে প্রোডাকশন সেটা বাড়বে। সেই জন্য যে সিঙ্গেল ক্রপ, তার যে সারা বছর ধরে একটাই সিঙ্গেল ক্রপ হতো, হয় আমরা কি দেখেছি, কি দেখলাম ইয়েতে, যে অরহর আর জোয়ার হচ্ছিল। তাহলে এখানে সে কি করতে পারে, মাল্টিপল ক্রপিং হবে। তাহলে মাল্টিপল ক্রপিং হলে তার ইনকাম বাড়বে। তাহলে গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট যদি চিপ লোনটা যদি প্রোভাইড করতে পারে তাহলে কি হতে পারে, তাহলে আমাদের যে মাল্টিপল ক্রপিং সিস্টেম হবে এবং তার সাথে সাথে কি হবে, যে প্রোডাকশন বাড়বে। দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্ট ক্যান কনস্ট্রাক্ট নিউ ড্যামস অ্যান্ড ক্যানেলস। আচ্ছা, গভর্নমেন্ট যদি নিউ ড্যাম এবং ক্যানেলস যদি বানায় তাহলে কি হচ্ছে, এক তো আমরা কি পাচ্ছি এখান থেকে, লক্ষ্মী মতো ওয়ার্কারটা কি পাচ্ছে, ইরিগেশন ফেসিলিটি পাচ্ছে, ঠিক আছে, ইরিগেশন পাচ্ছে। তার সাথে সাথে কি পাচ্ছে, যে ওয়ার্কারটা কি পাচ্ছে, এখানে কাজ পাচ্ছে ড্যামে। তাহলে ইরিগেশনও পেলাম আমরা, আর কি করছি, যে ওয়াটার পাচ্ছি টু ইরিগেট, তাই না। তাহলে এই যে গভর্নমেন্ট যদি নিউ রোড এবং ক্যানেল যদি তৈরি করে তাহলে আমার ইরিগেশনে হচ্ছে, তার সাথে সাথে ওয়ার্কারদের বিভিন্ন ওয়ার্কার সেখানে কাজও করতে পারছে কনস্ট্রাকশন সাইডে, তার মানে তার ডেইলি ইনকাম বাড়ছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে ইনকাম বাড়া মানে কি, তার প্রোডাকশন বাড়ছে, প্রসপারিটি হচ্ছে। তাহলে এইভাবে তাদের ইনকামকে কি করতে পারি, আমরা এনহ্যান্স করতে পারি। 3 নম্বর, তারপরে দেখো, গভর্নমেন্ট ক্যান ইনভেস্ট ট্রান্সপোর্টেশন অ্যান্ড রোড কনস্ট্রাকশন। গভর্নমেন্ট কি করতে পারে, ট্রান্সপোর্টেশন এবং রোড কনস্ট্রাকশনের উপর ইনভেস্ট করতে পারে। তাহলে ট্রান্সপোর্টেশন এবং রোড কনস্ট্রাকশনের উপর যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে তাহলে কি ইকোনমিক মানে কি মানে এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। এখানে এগেন আবার কি করছে, ওয়ার্কারটা কিন্তু এখানে কাজ, মানে এমপ্লয়মেন্ট ফর, এখানে আমরা বলতে পারি যে তাহলে এখানে কি পাচ্ছি, এমপ্লয়মেন্ট ফর ওয়ার্কার, ঠিক আছে, ওয়ার্কারটা কাজ পাচ্ছে, ঠিক আছে। এবং যারা ডেলি ওয়েজের জন্য আরবান এরিয়া থেকে আরম্ভ করে তারা যারা ডেলি ওয়েজের জন্য যারা সার্চিং করছিল এবং তারা কি করছিল, যে ঠিকঠাক এমপ্লয়মেন্ট না পাওয়ার জন্য তাদের অড যে সমস্ত কাজ সেগুলোকে করতে হচ্ছিল ফর ডেলি ওয়েজ, যেমন রিপেয়ার পার্সন, প্লাম্বার্স, পেন্টার্স, এইগুলো। তাহলে আমরা একটা হচ্ছে মানে তোমার ট্রান্সপোর্টেশন যদি হয় রোড, তাহলে এমপ্লয়মেন্ট ফর ওয়ার্কার পাচ্ছি। আর একটা আমার কাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, এমপ্লয়মেন্ট ফর ট্রাক ড্রাইভারদের ইনকাম পাচ্ছি, যে ট্রান্সপোর্টেশন যদি ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। অর্থাৎ ট্রাক ড্রাইভার হতে পারে, অটো ড্রাইভার এদেরও এমপ্লয়মেন্ট পাচ্ছে, তার ফলে ইনকাম জেনারেট হচ্ছে গভর্নমেন্ট যদি ট্রান্সপোর্ট এবং কি হয় রোড কনস্ট্রাকশন করে। তারপরে কি বলেছে, গভর্নমেন্ট ক্যান সেট আপ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস, ঠিক আছে। অর্থাৎ যে গভর্নমেন্ট ছোট ছোট যে সমস্ত রুরাল এরিয়াতে ছোট ছোট ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারে। ইকোনমি এগ্রিকালচার মানে প্রসপারাস যখন হয়ে যাবে তখন প্রোডাকশন যখন সারপ্লাস হবে, তার সাথে সাথে ট্রান্সপোর্টেশনের যখন উন্নতি হয়ে যাবে তখন, এবং ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সিস্টেম যখন উন্নতি হবে এবং তার সাথে কি পাচ্ছে, চিপ লোনও পাচ্ছে, তখন ছোট ছোট স্মল স্কেল যে সমস্ত ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে এগ্রিকালচারাল বেস যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, স্মল স্কেলে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো হয়তো এস্টাবলিশ হলো সেখানে, ঠিক আছে। কিছু কটেজ ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হলো, বোঝা গেল। তাহলে তার ফলে কি হচ্ছে, ইনকাম জেনারেট হচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো হওয়ার জন্য কি দরকার, সরকারের কিন্তু মানে কি হতে, ওয়েল প্ল্যানিং দরকার, মানে সদিচ্ছা থাকা দরকার। সেই জন্য সরকারকে কি করতে, মানে তোমার ইনকাম জেনারেট করতে গেলে এই ফিল্ডে কিন্তু জেনারেট করা যেতে পারে এবং এই সমস্ত ফিল্ডে কাজও হচ্ছে। তার জন্য কি করতে হবে, সরকারকে চিপ লোন দিতে হবে, নিউ ড্যাম এই সমস্ত করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি ইমপ্রুভ করতে হবে, ট্রান্সপোর্ট, রোড কনস্ট্রাকশন এই সমস্ত দিকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। সেই জন্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি হলো রুরাল এরিয়াতে ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে কি দেখো, গভর্নমেন্ট ক্যান প্রমোট ট্যুরিজম, অর্থাৎ প্রত্যেকটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে মানে প্রত্যেকটা স্টেটে মানে বিশেষ কিছু দর্শনীয় স্থান থাকে,
তারপর আগ্রাতে যাও, মুঘল এম্পায়ার মানে টাইমের বিভিন্ন রকম রয়েছে, তাজমহল থেকে আরম্ভ করে মানে যে সমস্ত আছে, তার সাথে গোটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, কাশ্মীর চলে যাও, রাজস্থান চলে যাও, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটে কিন্তু এই ট্যুরিজমকে যদি প্রমোট করা হয় তাহলে কি হবে, দেশ বিদেশ থেকে লোক কোথায় করবে, সেই ট্যুরিজম সাইটে আসবে, ঠিক আছে, তার সাথে সাথে কি হবে, তাদের ইনভেস্টমেন্ট হবে। তো ট্যুরিজম সাইটের আশেপাশে কি হবে, ছোট ছোট শপ, বিভিন্ন রকম ড্রিঙ্কিং, বিভিন্ন রকম যে সার্ভিস ফেসিলিটি, ঠিক আছে, ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে হসপিটাল থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে 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 সার্ভিস প্রোভাইডিং সেক্টর গুলো আস্তে আস্তে ডেভেলপড হবে। তার মানে কি, যত ডেভেলপড হবে লোকেরা তত কাজ পাবে, তাদের ইনকাম জেনারেট হবে, তাই না? তারপরে দেখো, গভর্নমেন্ট ক্যান ইনভেস্ট অন হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টর। গভর্নমেন্ট কি করতে পারে, হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরেও কিন্তু ইনভেস্ট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারে। যেমন আগে যেমন ছিল যে প্ল্যানিং কমিশন, ঠিক আছে, এখন যেটাকে বলা হয় নীতি আয়োগ। নীতি আয়োগ, এই নীতি আয়োগের রিপোর্ট অনুসারে 20 লাখ জবস এখানে ক্রিয়েট হতে পারে অনলি এডুকেশন সেক্টরে, ইন্ডিভিজুয়ালি। এডুকেশন সেক্টরে নীতি আয়োগের মানে সার্ভে ওয়াইজ 20 লাখ জব জেনারেট হতে পারে, সেখানে বহু এমপ্লয়মেন্ট পাবে, ঠিক আছে। তার সাথে সাথে এডুকেশন হেলথ সেক্টরেও কিন্তু নীতি আয়োগের প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগের মত অনুসারে যে বিভিন্ন হেলথ সেক্টরেও কিন্তু বিভিন্ন ইমপ্রুভমেন্ট মানে দরকার বা পসিবল। যেমন রুরাল এরিয়া বিভিন্ন রকমের মানে যে ডক্টর, নার্স, ঠিক আছে, এগুলো রুরাল হেলথকে ডেভেলপ করতে গেলে তাদের তো লাগবে। সুতরাং এই সমস্ত জিনিস যদি আমরা, গভর্নমেন্ট যদি এই সমস্ত জিনিসের দিকে যদি ধ্যান দেয় তাহলে কি হবে, আমাদের যে ইনকাম, ঠিক আছে, ইনকাম সেটা বাড়বে। তার সাথে সাথে কি হবে, যে এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়লেও আস্তে আস্তে ইনকাম বাড়বে, তাই না? কিন্তু তাহলে এইভাবে কিন্তু গভর্নমেন্টের এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা কি করতে পারি, যে আমরা ইনকাম বাড়াতে পারে গভর্নমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে, এইগুলো এই প্রত্যেকটা জিনিস, যে কনস্ট্রাকশন অফ ড্যাম, ট্রান্সপোর্ট, তারপর তোমার যে হেলথ এডুকেশন, এই সমস্ত ফেসিলিটি, চিপ লোন, এই সমস্ত এইগুলো কিন্তু একদিনের ব্যাপার নয়, ঠিক আছে, যে এগুলো কোনো মানে কি বলবো, মানে জল খাওয়ার মতো যে এক গ্লাস জল ঢাললাম খেয়ে নিলাম এরকম নয়, যে একদিনের ব্যাপার, যে ঘুরতে গেলাম আমার বাড়ি এরকম ব্যাপার নয়। এইগুলোর জন্য কি হয়, এইগুলো হচ্ছে লং টার্ম প্রসেস, ঠিক আছে, এইগুলো হচ্ছে লং টার্ম প্রসেস বলতে পারি, বা এগুলো লং টার্ম প্ল্যানিং, ঠিক আছে। তাহলে সুতরাং এই যে জিনিসগুলো, এইগুলোর মাধ্যমে কি এমপ্লয়মেন্টকে জেনারেট করা যায়, এমপ্লয়মেন্টকে বাড়ানো যেতে পারে, মোর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যেতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে তোমার লং টার্ম প্রসেসের ক্ষেত্রে, এগুলো কিন্তু মানে অনেক টাইম নেবে। দেখো, এবার আমরা তো দেখলাম, কি দেখলাম, যে গভর্নমেন্ট যে কিভাবে মানে এমপ্লয়মেন্টকে জেনারেট করা যায় তার জন্য বিভিন্ন স্টেপ কিন্তু গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে, ঠিক আছে। কিন্তু যেমন ড্যাম কনস্ট্রাকশন, রোড থেকে আরম্ভ করে রোডের কনস্ট্রাকশন, তারপর ইনফ্রাস্ট্রাকচার বিল, হেলথ কেয়ার ফেসিলিটিস থেকে আরম্ভ করে এডুকেশনাল সেক্টর, লোন দেওয়া থেকে আরম্ভ করে এই সমস্ত কি, কিন্তু এইগুলো হচ্ছে লং টার্ম, যেটা আমরা ডিসকাস করলাম, যে লং টার্ম প্রসেস, এগুলো তো টাইম লাগবে, একদিন তো হবে না। সুতরাং শর্ট টার্ম, অর্থাৎ যে শর্ট টার্ম কিছু পলিসি নিয়ে এলো, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে MGNREGA, যাকে সংক্ষেপে বলা হয় মনরেগা। মনরেগা মানে কি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা কি জিনিস, অ্যাকচুয়ালি যেহেতু কি বললাম, এটা শর্ট টার্ম পলিসি, তাই না, এর কাজই হচ্ছে কি, যে একটা ফিক্সড একটা ডেইলি ওয়েজের বেসিসে রুরাল সেক্টরে, অর্থাৎ একটা ডেইলি ওয়েজ একটা ফিক্স হবে, এখন নির্দিষ্ট মজুরি ফিক্স হিসাবে কিছু কাজ দেওয়া, অর্থাৎ আমরা সংক্ষেপে বাংলায় যেটা প্রচলিত হচ্ছে 100 দিনের কাজ, ঠিক আছে। গোটা বাংলায় দেখবে এখন মানে রাজনীতিতেও একটা খুব একটা এটা একটা খুব একটা আলোচ্য বিষয়, যে 100 দিনের কাজ, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এই হেনা তেনা, প্রায় তোমরা শুনতে পাবে 100 দিনের কাজ।
তো 100 দিনের কাজটা কি? তো এই 100 দিনের কাজটাই হচ্ছে মনরেগা। কেন এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, কখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল, কি জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটা দেখবো। দেখো, এটা মনে রাখতে হবে, এটা শর্ট টার্ম পলিসির জন্য, ঠিক আছে, কার যে রুরাল সেক্টরে যে তাদের এমপ্লয়মেন্ট কে বাড়ানোর জন্য। এখানে কি হয়েছে, এটা স্টার্ট হয়েছিল 2005 এ, ঠিক আছে। কোথায় গভর্নমেন্ট কেন স্টার্ট করেছিল, কারণ রাইট টু অ্যাক্ট, এটা গভর্নমেন্টের এই যে কাজ এটাকে ইমপ্লিমেন্ট করেছিল রাইট, কাজের অধিকার এর মধ্যে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। দিস প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন 625 ডিস্ট্রিক্ট, অর্থাৎ 2005 এ 625টা ডিস্ট্রিক্ট অল ওভার ইন্ডিয়াতে এই মনরেগা কিন্তু ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে। এখানে কি করবে গভর্নমেন্ট প্রমিস, এই মনরেগার অন্তরে মানে মনরেগার মধ্যে গভর্নমেন্ট কি প্রমিস করছে, টু প্রোভাইড মিনিমাম 100 ডেজ এমপ্লয়মেন্ট ইন দ্য রুরাল এরিয়াস, অর্থাৎ 100 দিনের কাজ কিন্তু ফিক্সড, একটা 100 দিনের কাজ কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করবে কোথায়, রুরাল এরিয়াতে, ঠিক আছে, ফর দেয়ার ইকোনমিক আপলিফমেন্ট, ঠিক আছে। ইফ দ্য গভর্নমেন্ট ফেলস টু প্রোভাইড, যদি গভর্নমেন্ট 100 দিনের কাজ যদি না দিতে পারে তখন কি করবে, ফেলস টু প্রোভাইড, তখন কি ইট উইল গিভ আনএমপ্লয়মেন্ট অ্যালোয়েন্স, অর্থাৎ টু দ্য পিপল, অর্থাৎ যে সমস্ত জব হোল্ডারদের থাকবে ফ্যামিলি পিছু একটা করে, সেখানে কি করবে গভর্নমেন্ট যদি 100 দিনের কাজ দিতে ব্যর্থ হয়, বা না কোনো কারণে ব্যর্থ নয়, কোনো কারণে দিতে পারলো না, তখন কি করবে বিনা কাজ করেও কিন্তু গভর্নমেন্ট কি করবে ভাতা দেবে, অ্যালোয়েন্স দেবে। এটাই ছিল মনরেগা। তাহলে বোঝা গেল যে মনরেগা কি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে তোমাদের সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, যে তোমাদের নেক্সট যে ভিডিওটা হবে সেটা যে ডিভিশন অফ সেক্টরস অ্যাজ এ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, অর্থাৎ এই যে আমরা মানে কাজে বিভিন্ন ধরনের 3টে সেক্টরে বিভিন্ন কাজ দেখলাম, ঠিক আছে, এর মধ্যে কোনগুলো অর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে এবং কোনগুলো আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে। অর্গানাইজড এবং আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে আমরা কি করব, একটা কম্পারিজন দেখব, ঠিক আছে। সো স্টিল দেন স্টে টিউন এন্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।